আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। দাঁত কালাচ্ছে, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। দাঁত কালাচ্ছে, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন। এই ভিডিওর আগে এবং পরে বেশ কিছু গালাগালি ছিল, মানে একদম বাছাই করা গালাগালি, সেগুলো একটু কেটে দিতে বাধ্য হয়েছি। সেগুলো আপনারা শুনতে পারবেন না, সেগুলো শোনানো উচিত না। তো এই ছবি দেখে, এই ভিডিও দেখে কি মনে হচ্ছে? বেহেড মাতাল গোটা তৃণমূলটা, মানে একদম শীর্ষ স্তর থেকে শুরু করে পা পর্যন্ত, একদম ব্লক লেভেল পর্যন্ত তারা ওইসব শুরু করে দিয়েছে। বিভিন্ন পান, বিভিন্ন রকমের ধোঁয়া, এইসব শুরু করে দিয়েছে। কেন করেছে? তার কারণটা হচ্ছে, জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। এই যে বেহেড মাতলামি করা, এগুলোর একটা কারণ রয়েছে, সেই কারণটা নিয়ে আজকে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, দেখুন, কোন ভোটে আপনারা দেখেছেন যে রাজ্য নির্বাচন কমিশনের সিইও তিনি প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন? এই মুহূর্তে যিনি নির্বাচন কমিশনের সিইও রয়েছেন, মনোজ আগরওয়াল, তিনি সিআরপিএফ নিয়ে, অন্যান্য অবজারভারদের নিয়ে, অন্যান্য অফিসারদের নিয়ে তিনি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এবং প্রথম দফার যে ভোটটা হয়ে গিয়েছে, সেই কত বুথের সংখ্যা বলুন তো? 44,376টা। 44,376টা বুথে যে ভোট হয়ে গিয়েছে, তারপরে ইভিএম গুলো চলে গিয়েছে স্ট্রং রুমে, এবং সেগুলো স্ক্রুটিনি করার পরে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কোথাও আর রিপোলের দরকার নেই, কোথাও রিপোল হবে না। স্ট্রং রুমে চাইলে যে কোনো প্রার্থী, যে কোনো দলের, সে নির্দল হতে পারে, যে কোনো দলের হতে পারে, তিনি অথবা তার মনোনীত কোনো সদস্য, তিনি গিয়ে 24 ঘন্টা মনিটরিং করতে পারেন। ক্যাম্প করা রয়েছে, সেখানে প্রার্থীরা যাচ্ছেন, তারা মনিটরিং করছেন, এবং দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অবশ্যই প্রত্যেকটা ইভিএমে, আপনারা অনেক দর্শক জানতে চেয়েছিলেন যে জিপিএস ট্র্যাকার রয়েছে কিনা। হ্যাঁ, এইবারে প্রথম 2026-এর ভোটে এই প্রথম যে 152টা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে এবং 142টা কেন্দ্রে নির্বাচন হবে 29 তারিখে, প্রত্যেকটা ইভিএমে জিপিএস ট্র্যাকার লাগানো রয়েছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে, জিপিএসটা নিয়ে লুট করে নিয়ে চলে যাব, জলে ফেলে দেবো, আগুন লাগিয়ে দেবো, নষ্ট করে দেবো, তার পরিবর্তে অন্য ইভিএম লাগিয়ে দেবো, সেটা হবে না। আশঙ্কা আপনারা করবেন না, এই আশঙ্কা পুরোপুরি অমূলক। আচ্ছা, চেষ্টা কি করা হয়নি? চেষ্টা করা হয়েছিল ইভিএম হ্যাক করার, ইভিএম লুট করার, স্ট্রং রুমে গিয়ে ঝামেলা করার। এই তো দেখছেন কিরকম সব বেহেড মাতালের মতো কথা বলছে। কি বললো শুনলেন? কে বলছে? বাইরন বিশ্বাস, সাগরদিঘির তৃণমূল প্রার্থী, তৃণমূলের বিধায়ক। ছেলেটাকে আমার খারাপ লাগতো না, মানে বিধানসভায় যখন এসেছিল তখন আমার দেখে ভালোই লেগেছিল। তবে সেটা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে, মানে বামপন্থীদের সমর্থন নিয়ে সেখানে অধীর চৌধুরী গিয়েছিলেন, মীনাক্ষী মুখার্জি গিয়েছিলেন, তাকে নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ দেখা দিয়েছিল। কম বয়সী ছেলে, দেখতে শুনতে ভালো, ভালো কথা বলতে পারে, তো ভোটে জিতলো। তারপরে তৃণমূলের যে সর্বগ্রাসী খিদে, কোনো বিরোধী রাখতে দেবো না, তাকে টোপ দিয়ে হোক, লোভ দিয়ে হোক, লালসা দিয়ে হোক, যেভাবে হোক তাকে তৃণমূলে জয়েন করানো হলো। তারপরে এইবারে ভোটে বেচারা দাঁড়িয়েছিল, সে নিজেই স্বীকার করেছে যে আমি তো জিতবই না। পাশাপাশি অন্যান্য কেন্দ্র, মানে সেই সাগরদিঘির পাশাপাশি ফারাক্কা, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সব জায়গায় তৃণমূল হেরে যাবে। এর আগের এপিসোডে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি, এই বাইরন বিশ্বাস বলেছে।
তো এই বাইরন বিশ্বাস একটা নমুনা মাত্র। বাইরন বিশ্বাসের মতো এখন প্রায় প্রত্যেকটা প্রার্থীর অবস্থা, তৃণমূলের নেতাদের নেত্রীদের অবস্থা আপনারা দেখছেন না। এই গরমের মধ্যে পিসি ভাইপো তারা সভা করে কেমন মাতালের মতো কথাবার্তা বলছে। তারা বলছে প্রথম দফার ভোটে নাকি তারা 100টার বেশি আসন পেয়ে যাবে। মানে ভাবতে পারেন, এসআইআর এর পরে নাম বাদ হয়ে গেল, তারপরে রেকর্ড সংখ্যক ভোট হলো, 92%-এর বেশি ভোটিং হলো, তার দলের নেতারা নেত্রীরা বলছে 15-20টার বেশি আসন পাবে না। তারপরে তারা দেখুন বলতে হবে, এখন ভোকাল টনিক দিতে হবে, আরো 142টা কেন্দ্রে ভোট রয়েছে, পুরোপুরি ছেড়ে দিলে কি হবে, একদম ফাঁকা মাঠ হয়ে যাবে, তার ফলে শূন্যে নেমে আসতে হবে। তো তার চেয়ে যতটুকু পাওয়া যায় 50-এর নিচে নেমে আসবে, এটা অনেকেই বলছেন, আমাদেরও তাই মনে হচ্ছে। তো এখন তারা যা বলে যাচ্ছেন পুরোটাই মাতালের মাতলামি, বেহেড মাতলামি ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, মাতলামি করবেন না বলুন তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা ঘাঁটি গেড়ে এ রাজ্যে বসে রয়েছেন। এই তীব্র দাবদাহের মধ্যে একাধিক রোড শো করছেন, সভা করছেন, গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন। মাথা খারাপ হবে না? অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, এগুলো তো সব বলছেন। মানে তৃণমূল নেত্রী কিছুক্ষণ আগে একটা সভা হয়ে গেল হুগলির উত্তরপাড়ায়, সেখানে তাকে দেখে পুরো উন্মাদের মতো মনে হচ্ছিল। তিনি বলছেন যে এতগুলো 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রীরা আসছেন, মাথা খারাপ তো হবেই। এই তো যোগী আদিত্যনাথ, তিনি প্রায় প্রত্যেক দিন আসছেন, হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক দিন আসছেন, আর এখানে তো রাত কাটাচ্ছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। মাথা খারাপ হবে না বলুন তো? বন্ধুরা, এর উপরে যোগ হয়েছে এই হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, এরা তো আসছেনই, মানে বিভিন্ন সাধু সন্ত তারা তো মিছিল করছেনই, ভবানীপুরে প্রায় পরাজিত হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। এর মাঝে ইন্ডিজোটের যে সমস্ত শরিক, দেখুন রাহুল গান্ধী আলাদা করে প্রার্থী দিয়েছেন 294টা কেন্দ্রে, আলাদা করে তারা লড়বেন, তিনি তৃণমূলকেও আক্রমণ করছেন, সবাইকে আক্রমণ করছেন। তো বিষয়টা হচ্ছে, আর অন্যান্য যারা, হিমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, তারাও আসার কথা, হিমন্ত সোরেনের আসার কথা, তিনি না করে দিয়েছেন। তিনি দেখছেন বিভিন্ন সার্ভে রিপোর্ট দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, টিভিতে খবর দেখছেন, পালসটা তো বোঝেন। পালসটা বুঝে তিনি এ রাজ্যে যে আসার কথা, তৃণমূলের হয়ে প্রচারের কথা, তিনি বলেছেন আমি আসবো না। হিমন্ত সোরেন গেল। এইবারে বাকি রইল অরবিন্দ কেজরিওয়াল, আপের নেতা, আপের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, দিল্লিতে হেরে গেছেন। তারপরে কিছুদিন তাকে দুর্নীতির দায়ে জেলে ঢুকতে হয়েছিল, সেই অভিযোগ এখনো আছে, তার তদন্ত চলছে। তো তার দলেরই সাংসদরা ঝাঁকে ঝাঁকে, সেই রাঘব চাড্ডা থেকে শুরু করে একাধিক সাংসদ রাজ্যসভার, তারা চলে গিয়েছেন বিজেপিতে। এখন পাগল হবেন না? আপনারই বলুন তো, মাথা ঠিক থাকে? দেখুন, শুধু কি রাজ্যবাসী, প্রাণীরাও, মানে বলদ নিয়ে তৃণমূল একটা রোড শো করার চেষ্টা করেছিল, প্রচার করার চেষ্টা করেছিল বর্ধমানের আউশ গ্রামে। সেখানে বলদও বিদ্রোহী হয়ে গেছে। বিদ্রোহী বলদের ছবি দেখবেন, দেখুন, একটুখানি দেখুন, দেখলে ভালো লাগবে, দেখুন। দেখলেন, দেখলেন, বলদও বিদ্রোহী হয়ে গেছে, কেউ কথা শুনছে না। মানে পুলিশ প্রশাসন, দলের লোকেরা তো বেহেড মাতাল হয়ে তারা ঘুরছে। তারা একদম প্রকাশ্যেই বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের বা সেন্ট্রাল ফোর্সকে দিদি ম্যানেজ করতে পারছে না, দিদি হেরে যাচ্ছে, অভিষেক দা হেরে যাচ্ছে। মানে এটা বাইরন বিশ্বাস বলছে, আপনারা তো শুনলেন শুরুতে, যে দিদি পারছে না, অভিষেক দা পারছে না, আর আমি কোন ছাড়, আমি বাইরন। তো তারপরে কি অবস্থা, কি খেয়েছে আমরা জানি না, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না কোনো প্রকৃতিস্থ অবস্থায় রয়েছে। তো এই ছবিটা শুধুমাত্র মুর্শিদাবাদের সাগরদিঘির না, এটা যত জায়গায় ভোট হয়ে গেছে 152টা কেন্দ্রে এবং 142টা কেন্দ্রে হতে চলেছে, কথায় বার্তায় চাল চলনে সমস্ত কিছুতে, পোশাকে পরিচ্ছদে একদমই বেহেড মাতালের মতো হতাশ, উন্মাদ, কিচ্ছু নেই, আর কোনো আশা নেই। আপনারা কি মনে করছেন যে এই বেহেড মাতালে হওয়ার পেছনে আর অন্য কোনো কারণ কি থাকতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন। এই এপিসোড কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন
এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।